আজকের গল্পটি এমন এক মেয়ের যে নিজের সৌন্দর্য আর মিষ্টি কথার জালে পুরুষদের ফাঁসাত, কিন্তু এক রাতে সে এমন এক অন্ধকার দুনিয়ায় পা দেয় যেখান থেকে ফেরার রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। একজন মেধাবী বিজ্ঞানীর বাড়ির দরজার আড়ালে লুকিয়েছিল এমন এক রহস্য যা শুনলে গায়ে লোম খাড়া হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের গল্প। গল্পের শুরুতেই আমরা দেখি নীলা নামের একটি মেয়েকে, বয়স 25 থেকে 26-এর মতো, দেখতে সুন্দর, কথা বলে মধুর। এই দুটো গুণকে সে অস্ত্র হিসেবে ব্যবহার করে। সে আসলে একজন ভুয়া ইন্টেরিয়র ডিজাইনার। ঢাকার অভিজাত এলাকায় সে ধনী মানুষদের কাছে গিয়ে নিজেকে বিখ্যাত ইন্টেরিয়র ফার্মের প্রতিনিধি বলে পরিচয় দেয়। তারপর বড় অঙ্কের অ্যাডভান্স নিয়ে উধাও হয়ে যায়। গল্পের শুরুতেই দেখা যায় সে গুলশানের একটি বাড়িতে ঢুকেছে। বাড়ির মালিক একজন মধ্যবয়স্ক ব্যবসায়ী। নীলার মিষ্টি কথায় আর হাসিতে সে এতটাই অভিভূত হয়ে পড়ে যে সে নীলাকে 25 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। টাকা পেয়ে নীলা সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইরে বের হতেই সে তার বন্ধু রাহেলাকে ফোন করে। রাহেলা হলো নীলার সবচেয়ে কাছের মানুষ। তার এই পুরো প্রতারণার ব্যবসায় সেও সমানভাবে জড়িত। সেদিন রাতে দুজনে মিলে একটি বিলাসবহুল রেস্তোরাঁয় উদযাপন করে। রাহেলা বলে, আমরা এত সহজে এত টাকা বানাই, আর সাধারণ মানুষ সারা জীবন খেটেও এটা পায় না। নীলা হাসতে হাসতে বলে, দুনিয়াটাই এরকম, যে চালাক সে এগিয়ে থাকে। কিন্তু ঠিক সেই রাতেই রেস্তোরাঁর একটি টেবিলে বসে তাদের দিকে একজোড়া শান্ত চোখ তাকিয়েছিল। লোকটির নাম ডক্টর শফিক। বয়স 50-এর কাছাকাছি, চুলে সামান্য পাক ধরেছে, চেহারায় একটা অদ্ভুত গাম্ভীর্য। সে একজন স্নায়ুবিজ্ঞানী। মস্তিষ্কের ওপর গবেষণায় দেশ বিদেশে তার নাম আছে, কিন্তু সেই নামের আড়ালে যে অন্ধকার আছে সেটা এখনও কেউ জানে না। পরের দিন সকালে নীলা যখন ঘুম থেকে ওঠে তখন দেখে তার ফোনে একটি মেসেজ এসছে। একজন ক্লায়েন্ট তার অ্যাপার্টমেন্ট সাজাতে চায়, বাজেট অনেক বেশি, ঠিকানাটা ঢাকার বাইরে একটি নিরিবিলি এলাকায়। নীলা রাহেলাকে জানায়। রাহেলা বলে, এত বড় টাকার কাজ একা যাবি না? আমিও যাব। কিন্তু নীলা বলে, না, একা গেলেই সুবিধা, দুজন গেলে সন্দেহ হতে পারে। রাহেলা একটু ইতস্তত করে, তারপর রাজি হয়ে যায়। নীলা সেই ঠিকানায় পৌঁছায় বিকেলের দিকে। বাড়িটা বড় কিন্তু অদ্ভুত রকম নিরিবিলি, চারদিকে গাছপালা। ভেতরে ঢুকতেই সে ডক্টর শফিকের মুখোমুখি হয়। নীলা তাকে চেনে না। সে তার মিষ্টি হাসি দিয়ে নিজেকে পরিচয় করিয়ে দেয়। শফিক বলে, আপনাকে আমি চিনি, গতকাল রেস্তোরাঁয় আপনাকে দেখেছিলাম। নীলা সামান্য থমকায়, কিন্তু সামলে নেয়। সে ভাবে ক্লায়েন্ট হয়তো একটু বেশি মনোযোগী। শফিক তাকে বাড়িটা ঘুরিয়ে দেখায়। বড় বড় ঘর, আধুনিক ফার্নিচার, কিন্তু একটু অদ্ভুত সাজানো। সিঁড়ির নিচে একটি দরজা আছে যেটা বন্ধ। নীলা জিজ্ঞেস করে, ওই ঘরটা কিসের? শফিক শান্তভাবে বলে, ল্যাবরেটরি, ওখানে আমার গবেষণার জিনিসপত্র আছে। নীলা বেশি প্রশ্ন না করে এগিয়ে যায়। তার মনে তখন শুধু টাকার হিসাব। চা খেতে বসে শফিক তাকে কিছু কাগজ দেয় সই করতে। নীলা দেখে বাজেটের পরিমাণ দেখে চোখ বড় হয়ে যায়, কিন্তু যখন সে কাগজটা মনোযোগ দিয়ে পড়তে যাবে তখনই তার চোখ ভারী হয়ে আসে। চায়ে কিছু মেশানো ছিল। সে কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। যখন নীলার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি ছোট ঘরে শুয়ে থাকতে দেখে, হাতেও পায়ে বাঁধন, চারদিকে সাদা দেওয়াল। ঘরটা পরিষ্কার কিন্তু ভেতর থেকে বন্ধ। সে চিৎকার করে কিন্তু কোনো সাড়া নেই। কিছুক্ষণ পর শফিক আসে, তার হাতে একটি ট্রে, তাতে খাবার। সে শান্তভাবে বলে, ঘাবড়াবেন না, আপনাকে কোনো কষ্ট দেওয়া হবে না। নীলা রাগে চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দাও, এটা কিডন্যাপিং। শফিক বলে, আপনি অনেক মানুষকে ঠকিয়েছেন, আমিও সেই মানুষদের একজন। আসলে গল্পের পেছনের ইতিহাস আরও গভীর। শফিকের স্ত্রী মাহিরা একজন শিল্পী ছিলেন। কয়েক বছর আগে ঠিক নীলার মতোই একজন প্রতারক তার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে গিয়েছিল। মাহিরা সেই ধাক্কা সামলাতে পারেননি, মানসিকভাবে ভেঙে পড়েন। একদিন রাস্তায় দুর্ঘটনায় মারা যান। শফিক তখন থেকে বদলে যায়। মাহিরার স্মৃতি তাকে পাড়া করে বেড়ায়। সে তার গবেষণায় এমন একটি পদ্ধতি আবিষ্কার করে যা দিয়ে একজনের মস্তিষ্কের স্মৃতি অন্যজনের মস্তিষ্কে প্রতিস্থাপন করা যায়, কিন্তু এই পরীক্ষা সে এখন পর্যন্ত মানুষের ওপর করেনি। এদিকে রাহেলা নীলার কোনো খবর না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। সে বারবার ফোন করে কিন্তু ফোন বন্ধ। সে পুলিশের কাছে যাবার কথা ভাবে, কিন্তু তাদের নিজেদের বিরুদ্ধেও মামলা আছে। তাই সে নিজেই ঠিকানাটা খুঁজে বের করার চেষ্টা করে। নীলার ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করে সে একটা এলাকা পায়। ওদিকে বাড়িতে একজন গোয়েন্দা ইন্সপেক্টর তানিয়া নীলা ও রাহেলার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে কাজ করছিলেন। তিনি জানতে পারেন নীলা শেষবার শফিকের ঠিকানায় গেছে এবং তারপর আর কোনো খোঁজ নেই। শফিকের নাম দেখে তিনি অবাক হন। এত বড় একজন বিজ্ঞানীর সাথে প্রতারক মেয়ের কী সম্পর্ক? বন্দী অবস্থায় নীলা একদিন শফিকের সাথে কথা বলার সুযোগ পায়। সে তার চিরপরিচিত মিষ্টি কথার কৌশল ব্যবহার করে তাকে নরম করার চেষ্টা করে। শফিক এবার একটু দুর্বল হয়ে পড়ে।
নীলা সুযোগ বুঝে বলে, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এই পথে যাব না, আমি সত্যি বদলে যেতে চাই। শফিক কিছুক্ষণ চুপ থেকে বলে, এই কথা আপনি আগেও অন্য কাউকে বলেছেন? নীলা চুপ হয়ে যায়। একদিন রাতে শফিকের একজন সহকর্মী ডক্টর রফিক বাড়িতে আসে। রফিক শফিকের পুরনো বন্ধু। সে বাড়িতে ঢুকে যখন নীলাকে দেখে তখন সে থমকে যায়। সে শফিককে আলাদা ডেকে বলে, তুমি কি করছো? এই মেয়েকে এখানে আটকে রাখা অপরাধ। শফিক বলে, সে নিজেও অপরাধী। রফিক বলে, তাতে কি, আইন তোমার হাতে নেই, তাকে ছেড়ে দাও। শফিক চুপ থাকে। রফিক তখন বুঝতে পারে শফিক কি করতে চাইছে। সে বলে, মাহিরাকে আর ফিরিয়ে আনা যাবে না, যত পরীক্ষা করো না কেন। এই কথাটা শফিকের বুকে লাগে। রফিক বাইরে গিয়ে পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে ফোনে কথা বলার আগেই শফিক পেছন থেকে আসে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। রফিক পালাতে পারে না। রাহেলা ইতোমধ্যে শফিকের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। সে চুপি চুপি পেছনের দিক দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করে। সে একটি ছোট জানালা দিয়ে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে সে অবাক হয়ে যায়। পুরো বাড়িটা যেন একটি গোপন গবেষণাগার। দেয়ালে নানা ধরনের মস্তিষ্কের ছবি, কেমিক্যালের বোতল, অদ্ভুত সব যন্ত্রপাতি। রাহেলা নীলার কণ্ঠ শুনতে পায় এবং সেই দিকে এগিয়ে যায়। কিন্তু পথে শফিকের সাথে দেখা হয়ে যায়। শফিক তাকে দেখে বলে, আপনিও এসেছেন, ভালোই হলো। রাহেলা পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। শফিক তাকে ধরে ফেলে। এখন দুজনেই বন্দী। রাতের দিকে শফিক তার পরিকল্পনা কার্যকর করতে চায়। সে মাহিরার সংরক্ষিত মস্তিষ্কের কোষ থেকে নির্যাস বের করেছে। সে চায় নীলার মস্তিষ্কে মাহিরার স্মৃতি ও ব্যক্তিত্বের একটি অংশ ঠুকিয়ে দিতে। তার বিশ্বাস, এতে মাহিরা আবার ফিরে আসবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর তানিয়া তার দল নিয়ে বাড়ির সামনে পৌঁছে যান। রফিকের ফোন কলটি অসম্পূর্ণ থাকলেও সেটা থেকে একটা লোকেশন পেয়েছিলেন তিনি। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে। শফিক সময় পায় না। সে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। নীলা ও রাহেলাকে উদ্ধার করা হয়। বাড়ির ভেতরে পুলিশ যা দেখে তা হলো বছরের পর বছর ধরে চালানো এক অন্ধকার গবেষণার চিহ্ন। একাধিক মানুষের উপর পরীক্ষা হয়েছে এখানে, যাদের বেশিরভাগই আর বেঁচে নেই। শফিককে যখন গ্রেফতার করা হয় তখন সে কোনো প্রতিরোধ করে না। সে শুধু বলে, আমি শুধু তাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। তানিয়া তাকে বলেন, যে চলে যায় সে আর ফেরে না, আর ফেরানোর জন্য অন্যের জীবন শেষ করার অধিকার কারও নেই। নীলা ও রাহেলাকেও তাদের আগের প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়। হাসপাতালে শুয়ে নীলা ভাবে সে যাদের ঠকিয়েছে তাদের কথা। হয়তো তাদের কেউ কেউ তার মতোই কোনো না কোনো অন্ধকারে পড়েছিল। প্রতারণার শিকড় কতদূর পর্যন্ত যায় সেটা সে কখনো ভাবেনি। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় শফিকের ঘরে মাহিরার একটি ছবি ঝুলছে, হাসি মুখের একটি ছবি। সেই হাসি দেখে মনে হয় সে যেন বলছে, ভালোবাসা কাউকে দানব বানায় না, দানব বানায় ভালোবাসার ভুল পথ। আর এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পটি এখানে শেষ হয়।